জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। রাষ্ট্র পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে। ওকে, হ্যাঁ, ওকে। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারতকে এবার পরাজয় উপহার দিতে চায় টাইগাররা। যদিও সর্বশেষ ভারত সফরের 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, তবে রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর নতুন কিছুর স্বপ্নে বিভোর বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি দিবারাত্রির বাজার। পরবর্তী আয়োজন এখন চারদিক নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাহিদ হাসান। ধন্যবাদ উজ্জ্বল। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। রাষ্ট্র পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সহায়তা চান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আর্থিক খাত, বিচার বিভাগ, পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারে গৃহীত সংস্কার উদ্যোগের একটি রূপরেখা বর্ণনা করেন তিনি। এ সময় তিনি বলেন, পূর্বের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ট নেইমারের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন কর্মকর্তারা জানান, তারা অন্তর্বর্তী সরকারের পরিচালিত সংস্কারের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে $200 বিলিয়ন বা $20 কোটি অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা আর ফেরত দিতে হবে না। এই অর্থ কৃষি এবং স্বাস্থ্যখাত সহ আর্থিক স্থিতিশীলতা আনতে ব্যবহার করা হবে। মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সফরের দ্বিতীয় দিন শুরু হয় সকাল 9টায়। সঙ্গে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আর ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমেই প্রতিনিধি দল বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। এরপরে বৈঠক হয় অর্থ উপদেষ্টার সঙ্গে। বৈঠকে স্থান পায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো। ঢাকা থেকে পাচার হওয়া অর্থ ফেরতের ব্যাপারে সহযোগিতা চায় বাংলাদেশ। এদিন দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্টের 6ষ্ঠ সংশোধনী সই হয়েছে। 5ম সংশোধনী পর্যন্ত মার্কিন দাতা সংস্থা ইউএসআইডি $420 মিলিয়ন দিয়েছে।
এবার আরও $202 মিলিয়ন অর্থ সহায়তা চুক্তি সই হয়। বৈঠক শেষে USAIDর সহকারী প্রশাসক অঞ্জলি কৌর গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সমৃদ্ধি এবং আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র। আর অর্থ উপদেষ্টা জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং আর্থিক খাত সংস্কারের সহযোগিতা বিষয়ে আলাপ হয়েছে বৈঠকে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক। এর মধ্যে পলিসি রেস্ট লোন হিসাবে $750 মিলিয়ন, ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসাবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আগামী ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিপি। রোববার দুপুরে এডিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমে তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও বলেন, রাজস্ব খাত সংস্কারে আলোচনার পাশাপাশি আগামীতে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণের ব্যাপারেও কথা হয়েছে। We have talked today about the USAID and Treasury Department. So in total, we are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, মধ্যমেয়াদী কিছু জিনিস আছে, mid-term, and there are some long-term things which maybe will start the process. The long-term things will take time and whichever government comes. সেপ্টেম্বরের মাসের প্রথম 14 দিনে দেশে রেমিটেন্স এসেছে $116.72 কোটি। এই হিসাবে গড়ে প্রতিদিনে প্রবাসী আয় $8.34 কোটি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $29.72 কোটি। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $4.99,80,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $81.69,40,000 ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $30 লাখ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সেপ্টেম্বরের 8 থেকে 14 তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে $58,26,60,000। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন $58,45,40,000। এর আগে আগস্টের 14 দিন শেষে এসেছিল $113,42,00,000। সেই হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ।
সরকার পতনের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। তিনি জানান, জুলাইয়ের গণ অভ্যুত্থানে বিএনপির 422 কর্মী শহীদ হয়েছেন। এ সময় তিনি দ্রুত নির্বাচনের দিকে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এক নজরদারি সমাজ গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার, যে কারণে তাদের পতন হয়েছে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশের পথে হাঁটতে হবে সবাইকে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ ও গণতন্ত্র সুশাসন তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনায় তারা একথা বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ দেখতে চায় দেশের মানুষ, সেই আকাঙ্ক্ষার কথা উঠে আসে আলোচক এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথায়। তারা বলেন, ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে সবার আগে দরকার রাষ্ট্রের সঠিক সংস্কার। নিশ্চিত করতে হবে মানুষের মৌলিক চাহিদাও, আর গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজন সংবিধান সংস্কারের। আলোচনায় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক এবং নাগরিক কমিটির মুখপাত্র। গণতন্ত্রের অন্যতম উপাদান যে বাক স্বাধীনতা, সেটাকে খর্ব করে বাংলাদেশকে একটা পেশাগত দেউলিয়াপনা, সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজ, সবকিছুকে কেন্দ্র করে এমন একটা অবস্থায় নিজেদেরকে তারা প্রতিস্থাপন করেছিল, তারা ভেবেছিল ইনভিনসিবল। কিন্তু আমার তরুণ প্রজন্ম যে তার চেয়ে বেশি ইনভিনসিবল সেটা তারা ভুলে গেছে। ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। এটি আরো একবার প্রমাণিত হয়েছে, যেই কারণে পদদলিত হয়েছে স্বৈরাচার। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ময়মনসিংহের ভালুকায় নির্মাণ শ্রমিক তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও 2 সংসদ সদস্য সহ 64 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 8 নম্বর আমলি আদালতে ভালুকা উপজেলার চাপড়বাড়ি এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত বাদী হয়ে মামলাটি করেছেন। এ সময় আদালতের বিচারক সরণিকা পাল মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় থানায় আরও কোনো মামলা আছে কিনা তা আগামী 7 দিনের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এছাড়া একই ঘটনায় একই আদালতে আলাউদ্দিন আল আজাদ মান্নান নামের অপর এক ব্যক্তি বাদী হয়ে 162 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 থেকে 200 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। জুলাই আগস্টের সহিংসতায় হতাহতের আলামত সংগ্রহ করা হচ্ছে। যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের তথ্য উপাত্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে এসে হাইকোর্টে সব কথা বলেন চিফ প্রসিকিউটর। যাদের কাছে আলামত এবং তথ্যপত্র রয়েছে সেসব প্রসিকিউশন টিমের কাছে দেওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার আন্দোলন দমাতে চাইনিজ অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। কে বা কারা পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দিয়েছে সেটিও তদন্ত করা হবে। হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাদের কাছে বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত রোগী তাদের কাছে এসেছেন, যারা চিকিৎসা নিয়েছেন, যারা মারা গিয়েছেন এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন, যারা চিকিৎসা নিয়ে চলে গেছেন, প্রত্যেকের সমস্ত ডাটা, তথ্য, তাদের কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলো এবং তাদের চিকিৎসার প্রমাণপত্র, যে সমস্ত গুলি বের করা হয়েছে অপারেশন করে সেই সমস্ত গুলি আলামত হিসাবে এগুলো আমরা চেয়েছি।
ছাত্র জনতার ঐক্য নষ্ট করতে যারা চাঁদাবাজি সহ নানান অস্থিরতার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। দিনাজপুরে নাগরিক সমাবেশ থেকে দাবি জানানো হয়। রোববার শহরে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি দেশকে হিংসাত্মক ভূখণ্ডে পরিণত করেছে। এ থেকে মুক্তির জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো সংস্কারের দাবি জানান সমন্বয়করা। জানান, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কোনো সমন্বয় কমিটি নেই, তাই এ ধরনের পরিচয় কেউ কোনো অরাজকতা করলে তাকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম স্থানীয় সুদী ও পেশাজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 5 আগস্ট শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানাউল্লাহ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদাবর থানার পুলিশ রুবেল হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চেয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন করতে শেখ হাসিনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন সাবেক মন্ত্রী ফরহাদ। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, ফরহাদ হোসেনের বিরুদ্ধে হত্যার কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে এবং এই হত্যার সঙ্গে আরো বিষয়বস্তু জানার জন্য এবং আরো আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য এই আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে শুধু 11 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সেনা সদরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান সহ সেনা সদরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করেছে ডিবি। তিনি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4র্থ মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাত 11টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। আসাদুজ্জামান নূর সাবেক আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী 2 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গভীর থেকে গভীর নিম্নচাপ হয়ে সারা দেশে ঝরছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ব্যাহত জীবনযাত্রা, সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত বেশ কিছু নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশালে। এদিকে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমায় প্লাবিত নিম্ন অঞ্চল। জলাবদ্ধতার কবলে নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, কালীবাড়ি রোড সহ বেশিরভাগ সড়ক। এছাড়া বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল। কক্সবাজার অব্যাহত রয়েছে বৃষ্টি। রামুর দক্ষিণ মিঠাচড়িতে 5টি গ্রামে 3 শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এদিন 3 দিনে 10টি বসতঘর ভেঙে বিলীন নদী গর্ভে। নিম্নচাপের কারণে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা বরগুনা ও পটুয়াখালীতে। সমতলে উত্তাল থাকায় নিরাপদে আশ্রয় নিয়েছেন সমুদ্রগামী জেলেরা। এদিকে টানা বৃষ্টিতে ঝালকাঠিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা।
এছাড়া উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে রাঙামাটি পৌর এলাকা সহ বাঘাইছড়ি ও লংদু উপজেলার 5 ইউনিয়ন 9,000 মানুষ। সকাল থেকে আপনার সারাদিন বৃষ্টি হইতেছে। এখন বরিশালে প্রতি সময় এরকম যে একদিন বৃষ্টি হলে পুরো মানে রাস্তায় পানি উঠে যায়। এখানে জরুরি কাজের জন্য বের হয়েছি, এই পানির মধ্যে হাঁটতেছে। এখন সেই হাঁটু পানি বা কোমর পানি, অনেক জায়গায় তো কোমর পানিও আছে। বৃষ্টিতে তো মনে করেন সারা বরিশাল তলাই গেছে, তো গাড়ি ঘোড়া চালানো যায় না। ভিতরে অনেক গল্লি আছে এবং বাসা বাড়ি আছে যা প্লাবিত। ঘরে তামাক পানি, রান্নার কিছু নাই, তাদের খাবারের অবস্থা খুব খারাপ। অপরিকল্পনাভাবে খাল যে ভরাট করার কারণে আমাদের এই জলাবদ্ধতার শিকার হচ্ছি আমরা প্রতিনিয়ত। সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে বাঁধের 80 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, শনিবার রাত থেকে কাজীপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। এতে ধসে গেছে বাঁধের 80 মিটার অংশ। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের ভাঙন রোধেও জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করা শুরু করেছে। ইতোমধ্যেই ভাঙন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন তিনি। এই কাজে সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। স্থানীয়দের অভিযোগ, ডান তীরের নিকট থেকে ট্রেজার বসিয়ে বালি উত্তোলন করার কারণে এই ভাঙন দেখা দিয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে শতাধিক পরিবারের মধ্যে ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়েছে সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সব সহায়তা দেয়া হয়। দুপুরে বুড়িচং উপজেলার ভরসার বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত 80 জন কৃষকের মাঝে ব্রি আর 22 ও কাটারি ভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষককে 30% জমিতে আবাদযোগ্য ধানের চারা দেয়া হয়। পাশাপাশি নগদ অর্থ দেয়া হয় ক্ষতিগ্রস্তদের। পরে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদের 18টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ করা হয়। কুমিল্লার বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। 7 কর্মদিবসের মধ্যে ক্ষয়ক্ষতির হিসেবের প্রাথমিক ধারণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার সকালে সচিবালয়ে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিয়া সিমসনের সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। এ সময় দুদেশের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার কথা জানান তারা। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারীদের শনাক্ত করতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে। সরকারি অ্যাসেসমেন্ট বিগত বন্যা এখনো সম্পন্ন হয় না। এটা সম্পন্ন হয় না, কিছু কিছু জায়গা থেকে আসছে। তো এরা পরিপূর্ণভাবে এখনো আমাদের কাছে ক্ষয়ক্ষতির হিসাবটা করা হয়নি। আগামী 17 তারিখের দিকে বোধহয় এটা সম্পূর্ণভাবে আমরা জানাতে পারবো। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ। রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা এফ হাসান আরিফ আরও বলেন, বন্যা পরবর্তী করণীয় ঠিক করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করতে হবে। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম ঢাকা ওয়াসা কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান হাসান আরিফ। যেগুলো দিয়েছি আপনি ওই পাতা উল্টে বন্যা পরবর্তী যে অন্যান্য পরিস্থিতি, সেই বিষয়গুলো দেখা, মানুষের যে সমস্যাগুলো মেনলি তো হচ্ছে ওই যে কমিউনিকেশন, রাস্তাঘাট যেগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভবপর। তখন গ্রামীণ পর্যায় থেকে একবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় পাট পণ্যের ব্যবহার বাড়ানোর মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পাটের ব্যবহার বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও একই অনুষ্ঠানে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM সাখাওয়াত হোসেন। পরিবেশ বান্ধব পাট শিল্প রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, সিদ্ধান্ত মোতাবেক প্লাস্টিকের পলিথিন ব্যবহার নিষিদ্ধই থাকবে। 1 অক্টোবর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে ক্যাম্পেইন হবে সারা দেশে। পলিথিন বন্ধের উদ্যোগে সবাই সাধুবাদ জানাবে বলে আশা পরিবেশ উপদেষ্টার। যদি আমরা এই মাসের মধ্যে পাটের প্রোডাক্টগুলো যদি মার্কেটে আমরা নিয়ে যেতে পারি, এবং আশা করি 1 তারিখে যখন আমরা যাব, অনেক ভলান্টিয়ার অলরেডি আমি লাইন আপ করেছি, কিছু ভলান্টিয়ার অত উনিও ওরাও ভলান্টিয়ার থাকবে। হোল ঢাকা শহরে দে উইল গো উইথ দেয়ার ওন ব্র্যান্ড টি-শার্ট, যে প্লাস্টিক বর্জন করুন, পাট এবং কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। যারা এই মোড়কগুলো করে ভিন্ন পাটের বদলে অন্য কিছু দিয়ে, তাদের সাথে আমাদের একটা সভা হওয়া প্রয়োজন, যেখানে আপনারাও থাকবেন। ওদেরকে একবার শুনে তারপরে আমরা আমাদের কৌশল নিশ্চিত করে বলে দেব। এটা পাট মন্ত্রণালয় থেকেই বলা হবে। কিন্তু আসলে একটা দেশে একটা আইন 14 বছরে বাস্তবায়িত হয় না। এইটার জন্য আর কত সময়, আর কত দেরি, সেটাও বিবেচ্য বিষয়। এখন আমাদেরকে আসলে দ্রুততার সাথে কাজ করতে হবে। সুন্দরবনে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম ঠেকাতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। তারা বলছে, বন উজাড় ও ক্ষতিকারক শিল্প কার্যক্রম ম্যানগ্রোভ বন ধ্বংসসহ চারপাশের পানিকে দূষিত করে তুলেছে। 2023 সালের দেশি বিদেশি বিভিন্ন সংস্থার যৌথ আয়োজনে প্রথম জলবায়ু ন্যায্যতা সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার সকালে রাজধানীর প্রেস ক্লাবে তারই ঘোষণাপত্র উপস্থাপন করেন পরিবেশবাদী সংগঠনগুলো। নবায়নযোগ্য শক্তি, সবুজ উন্নয়ন ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে অর্থায়নের দাবি করেন তারা। বলেন, নতুন জীবনাশ্য জ্বালানি প্রকল্পের সম্প্রসারণ বন্ধ করতে হবে। পরিবেশ ও জলবায়ু সহনশীল প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা অন্তর্ভুক্তিমূলক দাবি করে সংগঠনগুলো। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উচিত স্বল্পোন্নত এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলির সাথে সহযোগিতা জোরদার করা, যাতে অত্যধিক কার্বন নিঃসরণের ফলে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ আদায় করার প্রচেষ্টা চালানো যায়। অবশেষে উৎপাদন শুরু হলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিটের। রোববার দুপুরে 6 দিন বন্ধ থাকার পর কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট থেকে দৈনিক 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যার ফলে কমবে দেশের উত্তরাঞ্চলের লোডশেডিং। দিনাজপুরের ফুলবাড়ির বড়পুকুরিয়ায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে প্রতিদিন 2200 থেকে 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। 2020 সাল থেকে 5 বছরের চুক্তির মেয়াদে বিদ্যুৎ উৎপাদন পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। এর আগে 12 সেপ্টেম্বর 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। সেখান থেকেও জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ। এর মাধ্যমে বর্তমানে মোট 285 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে দেশের একমাত্র কয়লা ভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কোনো দাবি দেওয়া থাকলে আলোচনা করে সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারপ্রাপ্ত হাফেজদের সম্মাননা দেয়া হয়। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব নয়। ধর্মের অপব্যবহার করে কোনো গোষ্ঠী যাতে সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি। সংঘাত, মারামারি, হানাহানি কোনো সমাধান দেয় না। হাতে হাত মিলাতে পারলে সমাধান আসে। আসুন ভেদাভেদ ভুলে গিয়ে নেগোসিয়েশন ইজ বেস্ট পলিসি, একটা আলাপচারিতা, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পলিসি। সংঘাত এট দি গান পয়েন্ট, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, অস্ত্র দেখিয়ে কোনো দাবি আদায় করা যাবে না।
2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের মামলায় 7 জনকে 4 বছর ও 3 জনকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 114 জনকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে রায় ঘোষণা করেন। 2017 সালের 20 অক্টোবর শাহবাগ থানায় 2006 সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 63 ধারা এবং 1980 সালের পাবলিক পরীক্ষা আইনের 9-এর খ ধারায় মামলা করে সিআইডি। 2019 সালে তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 87 শিক্ষার্থী সহ 125 জনকে অভিযুক্ত করা হয়েছিল। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে নতুন নিয়োগ পাওয়া ভিসি ডক্টর গৌতম বুদ্ধ দাস এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভে যোগ দেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি ডক্টর গৌতম বুদ্ধ দাস। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেককে হুমকি দিয়েছেন তিনি। এছাড়া ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানান অভিযোগ ছিল। আন্দোলনকারীরা বলছে, রেজিস্ট্রারের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রসহ সবাই জিম্মি হয়ে পড়েছে। উনি ভেটেরিনারির 2 বারের ভিসি ছিলেন। ওনার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে, যেগুলোর প্রমাণ এভিডেন্স আমাদের কাছে আছে। তিনি আওয়ামী লীগের দোষর বলে আমরা জানি। তিনি তার নিজ দায়িত্বে এখানে ছাত্রলীগের কমিটি আনছিল এবং সাধারণ ছাত্রছাত্রীকে তারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে বহিষ্কার করে। বিতর্কিত ভিসির নিয়োগ বাতিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান রেজিস্ট্রার আছে, বিতর্কিত রেজিস্ট্রার, ওনার হাতে পুরো ভার্সিটির শিক্ষক, ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী সবাই ওনার হাতে জিম্মি। আমরা অতি সত্ত্বে ওনার পদত্যাগ চাই। আমরা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। রোববার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে সন্তুষ্ট করতেও বিডিআরকে ধ্বংস করতে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়। নৃশংস হত্যাকাণ্ডের পর বিভিন্ন কারণ দেখে 18,520 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার পাশাপাশি বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এতে কয়েক হাজার বিডিআর সদস্য তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে দাবি করেন তারা। এছাড়া চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেলের সাবেক অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট টালা থানার ওসির মধ্যে যোগাযোগ ছিল বলে দাবি করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়ায় সিবিআই এই ধরনের অভিযোগ তুলছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিল করেছে আন্দোলনরত চিকিৎসকরা। বৃষ্টিতে ভিজলে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতার এমন বক্তব্যের মায়ায় ধরা দিচ্ছেন না চিকিৎসকরা। এমনকি তদন্তে রাজ্য সরকারের হাতে নেই, সিবিআই দোষীদের শাস্তির আওতায় আনবে এসব বলেও কর্মক্ষেত্রে ফেরত পাঠানো যাচ্ছে না আন্দোলনকারীদের। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিক্ষোভে অন্তঃসত্ত্বা আহতের ঘটনায় শনিবার ইম্ফল ইস্ট আর ইম্ফল ওয়েস্টের 11 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউর কারণে জনজীবন স্থবির হয়ে পড়া স্কুল খুলে দেওয়ার আবেদন জানিয়েছে অল মণিপুর প্রাইভেট স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে মণিপুরের কয়েকজন মন্ত্রীর বাসভবনের সামনে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অস্থিতিশীলতার মধ্যে পাহাড়ি এলাকা থেকে রকেট উদ্ধার করেছে মণিপুরের নিরাপত্তা বাহিনী। পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতির মামলায় জামিনের 2 দিন পর এই ঘোষণা দেন তিনি।
রোববার দলীয় সভায় কেজরিওয়াল জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের রায় পাওয়ার আগ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না তিনি। আম আদমি পার্টির প্রধানের দাবি, আদালতে ন্যায় বিচার পাবার পর এখন অপেক্ষা জনতার ন্যায় বিচারের। আগামী 2 দিনের মধ্যে কেজরিওয়ালের উত্তরসূরিকে নির্বাচিত করবে আম আদমি পার্টির বিধায়করা। গত 21 মার্চ আবগারি দুর্নীতির মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ভারত সরকার অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। ভারতের ইতিহাসে পদে থাকা প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে গ্রেপ্তার হন কেজরিওয়াল। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য এবং পূর্ব ইউরোপ। রোমানিয়া ইতিমধ্যে প্রাণ হারিয়েছে 4 জন। শনিবার দেশটিতে রেকর্ড করা হয়েছে 100 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। চেক প্রজাতন্ত্রের পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বিয়ালা নদীর পানি বিপদসীমায় ছাড়ানোর পোল্যান্ডের কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাগসহ চেক প্রজাতন্ত্রের 38টি অঞ্চলে জারি সর্বোচ্চ সতর্কতা। ভারী বৃষ্টির কবলে জার্মানির সীমান্তবর্তী অঞ্চল বাভারিয়া। সম্প্রতি নিম্নচাপ থেকে বরিসে পরিণত হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে 1 মাসের সমপরিমাণ বৃষ্টিপাত দেখছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সের যুক্তরাজ্য যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে রাবারের নৌকা ডুবে 8 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ফ্রেঞ্চ পুলিশ বলছে, রাবারের নৌকায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। উপকূলীয় ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় মাত্র 2 সপ্তাহ আগে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই চ্যানেল পাড়ি দিয়েছে 22,000 অভিবাসী আর শরণার্থী ইংল্যান্ডে এসেছেন। এরই মধ্যে নৌকা ডুবে মারাও গেছে অর্ধশতাধিক আশ্রয় প্রত্যাশী। চীনা পণ্যের শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র। চলতি মাসের শেষে কিছু পণ্যের উপর শুল্ক বাড়াতে 100% পর্যন্ত। বৈদ্যুতিক যানবাহন ও সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্যে বসবে অতিরিক্ত শুল্ক। শুল্ক বৃদ্ধির পরিকল্পনা গেল মে মাসে প্রথম ঘোষণা করা হলেও এর হার নির্ধারণ সময় নেয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। জানা গেছে, বৈদ্যুতিক যানবাহনে 100%, সোলার প্যানেলে 50%, বৈদ্যুতিক যানের ব্যাটারি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ফেস মাস্ক ইত্যাদি 25% করে শুল্ক বাড়বে এ মাসে। তবে সেমিকন্ডাক্টরে ওপর 50% শুল্ক বৃদ্ধি হবে আগামী বছর থেকে। এছাড়া তেল, গ্যাস চালিত যানবাহনের ব্যাটারি, মেডিকেল গ্লাভস, চুম্বক ইত্যাদির শুল্ক আগামী 2 বছর ধাপে ধাপে বাড়ানো হবে। শনিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত কমপক্ষে 26 জন, যার মধ্যে 11 জন একই পরিবারের সদস্য। ঝুঁকিপূর্ণ যুদ্ধ অঞ্চল দাবি করে উপত্যকার উত্তর অঞ্চলের 3টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এলাকা 3টি হলো আল মানশিয়া, শেখ জেইদ ও বেইত লাহিয়া। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অবৈধ বসতি নির্মাণের উদ্দেশ্যই এলাকা খালি করার নির্দেশনা দিয়েছে আইডিএফ। এদিকে গেল সপ্তাহের মতো শনিবার রাতেও তেল আবিবে বিক্ষোভ করেছে কয়েক লাখ ইসরায়েলি। দাবি ছিল, আটক জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে নেতানিয়াহু সরকারের চুক্তি স্বাক্ষর। এ সময় বিক্ষোভস্থল থেকে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। কক্ষপথে চলতি বছর দ্বিতীয় স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে ইরান। চামরান-1 নামের গবেষণা স্যাটেলাইটটির মাধ্যমে মহাশূন্যে কোনো ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তার পরীক্ষা চালাবে বলে জানিয়েছে তেহরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ঘায়েম 100 রকেট করে 60 কেজি ওজনের চামরান-1 নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়, যা কক্ষপথের 550 কিলোমিটার উচ্চতায় সফলভাবে স্থাপন করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের রকেটে করে কক্ষপথের 750 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছিল সোরাইয়া নামক স্যাটেলাইট। এবার মহাকাশ কর্মসূচিতে আরেক ধাপ এগিয়ে গেল মধ্যপ্রাচ্যের দেশটি। যদিও ইরানের এসব পদক্ষেপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে দেখে আসছে পশ্চিমারা, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনেই মহাকাশে কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি তেহরানের।
এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ জেতার সুযোগ দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞতার দিক থেকে ভারতকে এগিয়ে রাখলেও ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের চ্যালেঞ্জটা নিতে চায় বাংলাদেশ। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এমনটাই বলছেন বাংলাদেশের অধিনায়ক। দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। বাফুফের সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন সাই পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। সোমবার বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কর্তারা তার নাম প্রস্তাব করেন। তাদের প্রস্তাবে সম্মতি জানান এই ক্রীড়া সংগঠক। যদিও তার প্যানেলে কে বা কারা থাকছে তা চূড়ান্ত হয়নি। এদিন তরফদার রুহুল আমিন জানিয়েছেন পেনাল্টি নির্বাচনে জয়ী হলে দেশে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ চালু করবেন তিনি। তবে ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে বিস্তর অভিযোগ ছিল তার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।